চ্যাপ্টারের কনসেপ্টগুলা তুমি একটা কোশ্চেনের রেফারেন্সে পড়তেছো, আর কোশ্চেনের রেফারেন্স ধরে যখন আমরা কনসেপ্টটা ক্লিয়ার করি তখন আসলে একটা স্টুডেন্ট বুঝতে পারে যে আমার এটা কোথায় অ্যাপ্লিকেশনটা করতে হবে। এই জন্যই তোমাদের এই সিরিজগুলো নিচ্ছি, মনোযোগ দিয়ে সিরিজগুলো শেষ করো, ঠিক আছে, সবগুলো চ্যাপ্টারের জন্যই। ওকে, আচ্ছা, তো আমরা পরিমাণগত রসায়নে দেখো প্রথম কোশ্চেনে যদি আমি একটু দেখি যে কি দেওয়া আছে আমার এখানে দেওয়া আছে কোন নদীর 1 লিটার পানিতে ভাইয়া ক্লোরাইড আয়নের পরিমাণ নির্ণয়ের টাইট্রেশনের সমাপ্তি বিন্দুতে 3 ml 0.01 মোলার সিলভার আয়ন আচ্ছা প্রয়োজন হয়। নদীর পানিতে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত ppm হবে? আচ্ছা, তুমি এমনিতে কতটুকু পানি নিছিলে? 1 লিটার। তাহলে প্রথমত আসো, এখানে কোন লবণটা ছিল? সিলভার ক্লোরাইড, তাই না? সিলভার ক্লোরাইড। এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাচ্ছি? সিলভার আয়ন পাচ্ছি, প্লাস আমি কি পাচ্ছি? ক্লোরাইড আয়ন পাচ্ছি। এখন বলা আছে যে আমার এখানে তোমার এখন আমাকে প্রথমে ক্লোরাইড আয়নের মোল সংখ্যাটা যদি আমরা নির্ণয় করতে পারি, পরে আমি আয়তন দিয়ে ভাগ করলে কিন্তু আমার এখানে কি ঘনমাত্রাটা চলে আসবে, আমার ঘনমাত্রাটা চলে আসবে মোলারিটিতে, তারপর আমি এটাকে ppm এ নিতে পারবো সহজে। এখন কথা হচ্ছে আমরা এখানে ক্লোরাইড আয়নের মোল সংখ্যাটা কিভাবে নির্ণয় করবো। দেখো আমরা কি জানি ভাই, একটু খেয়াল করে দেখো তো। আমরা জানি হচ্ছে মোল সমান সমান, তোমার কি জানি বলো তো দেখি, মোল সমান সমান কি জানি আমরা এখানে, তোমার মোলারিটি ইনটু আয়তন, তাই না? মোলারিটি ইনটু আয়তন, অথবা আমরা n ইকুয়াল বলতে পারি SV। এখন দেখো যেহেতু এখানে সিলভার প্লাস ক্লোরাইড, তাই না? সিলভার প্লাস ক্লোরাইড, সিলভারের ঘনমাত্রা যদি এত থাকে ক্লোরাইডেরটাও এতই থাকবে, কারণ 1 মোল 1 মোল। তার মানে আমরা বলতে পারতেছি এখানে মোলারিটি কতটুকু আছে ভাইয়া? এখানে মোলারিটি আছে কতটুকু আমার? 0.01 মোলার। আচ্ছা, তারপর আয়তন কতটুকু আছে আমার? 3 ml না? তো এটাকে আমি কি লিখবো? 3 × 10⁻³ লিটারে যাবে, লিটারে যাবে, ঠিক আছে? তাহলে আমি বলতে পারছি এখানে 3 × 10⁻⁵, এটা কি ভাইয়া? মোল বলতে পারতেছি। তো এখন আসো আমাদের পরবর্তী পার্টটাতে যদি আমরা চলে যাই, এখন আমার এই 1 লিটারের সাপেক্ষে এই ক্লোরাইড আয়নের তোমার ঘনমাত্রা কতটুকু? তাহলে ঘনমাত্রা S ইকুয়াল আমরা কি জানবো এখানে? N/V। n আমি কত পাইলাম আগে? 3 × 10⁻⁵। আর এখানে আয়তনটা কতটুকু? 1 লিটার, যেহেতু লিটারে ছিল, তাই না? তার মানে কি আমার 1 লিটার। সো আলটিমেটলি আমার এখানে মোল কত আসতেছে? 3 × 10⁵। এটা হচ্ছে কি আমার মোল সংখ্যা। এখন আসো আমাকে যেহেতু চাইছে কি আমার এখানে ppm চাইছে, ভাই আমার কি চাইছে এখানে? আমার এখানে চাইছে কি ppm কত হবে আমার? তাহলে ppm ইকুয়াল আমরা জানি মোলারিটি ইনটু আণবিক ভর ইনটু কি ভাইয়া? 10⁻³ খেয়াল করে দেখো এখানে মোলারিটি আমি কত পাইলাম? 3 × 10⁵ ইনটু এটার আণবিক ভর কত আমার? কার আণবিক ভর বলছে? তোমার ক্লোরিনের আণবিক ভর বলছে। তাহলে ক্লোরিনের আণবিক ভর কত বলতে দেখি? 35.5। কত হবে আমার এখানে? 35.5 × 10⁻³। তাহলে এখানে আলটিমেটলি আসতেছে কত? 300 × 35, সরি 300 না, এখানে আসতেছে কত তোমার? 3 × 10⁻² আসবে, তাই না? 3 × 10⁻², ঠিক আছে, ইন্টু 35.5 ইন্টু 35.5। তাহলে আমরা 35-এর সাথে একটু 3 গুণ করি তো, 3 × 3 = 90, তারপর আসো তোমার 3 × 5 = 15, 105 মানে 106 × 10⁻², তার মানে কি 1.06। তাহলে আমার কত আসতেছে এখানে? 1.06 আসতেছে। জিএসটির কোশ্চেন তো একটু এরকম হবে, একটু হবেই। কয়টা পার্টে করা লাগছে দেখছো? 1টা 2টা 3টা পার্টে করা লাগছে। মনে হচ্ছে আমি পুরো এইচএসসি ম্যাথ করতেছি, কোন একটা এইচএসসি ম্যাথ করতেছি, এরকম টাইপের ছিল। সো প্রথমত আমরা এই 3 ml এর সাপেক্ষে আমরা কি করলাম এখানে? তোমার প্রথমত এটা মোল সংখ্যা নির্ণয় করলাম, তারপর 1 লিটারের সাপেক্ষে আমরা এটার মোলারিটি নির্ণয় করলাম, মোলারিটিকে আমরা ppm এ নিয়ে গেলাম। সো দেখো আমরা এখানে কয়টা কনসেপ্ট শিখলাম ভাইয়া? মোল সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এই একটা কনসেপ্ট শিখলাম, মোলারিটি কিভাবে নির্ণয় করতে এই একটা কনসেপ্ট শিখলাম, তারপর আসো আমরা আরেকটা কনসেপ্ট শিখলাম, সেটা হচ্ছে কি ppm কিভাবে নির্ণয় করতে হয়। পারলাম না? সো আমরা টোটাল এখানে 3টা কনসেপ্ট এখান থেকে আমরা কি করলাম? এখান থেকে আমরা শিখে গেলাম, বুঝছো? তারপরে চলো, আমার একটু ঠান্ডা লেগে গেছে, এই জন্য কথা বলতে অসুবিধা হচ্ছে। আচ্ছা দেখো কি বলা আছে? অক্সিজেনের জারণ সংখ্যা -½ হবে কোথায়? তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা -½ কোথায় হয়? তোমরা সবাই জানো কোথায় হচ্ছে বলো তো দেখি? যেখানে সুপার অক্সাইড পাবো আমরা, যেখানে কি পাবো আমরা? সুপার অক্সাইড। একদম সিম্পলি আমরা বলতে পারি সুপার অক্সাইডটা আমরা কোথায় পাচ্ছি? এই যে পটাশিয়াম অক্সাইড। এখানে দেখো আমার কোথায় দেওয়া আছে? এই যে ভাইয়া পটাশিয়াম অক্সাইড যে জিনিসটা দেওয়া আছে এটাকে বলতেছে কি সুপার অক্সাইড। আমরা একটু প্রুফ করে দেখি ভাইয়া কেমনে এখানে এই হয়েছে। দেখো পটাশিয়ামের জারণ মান আমরা কত পাচ্ছি?
পটাশিয়ামের জারণ মান পাই কত আমরা +1, অক্সিজেনকে আমরা ধরলাম কত x, তাহলে 2x হইছে 0, তাহলে আমরা বা বলতে পারি কি আমরা এখানে 2x = -1, বা আমরা বলতে পারি কি x = -1/2। ঠিক আছে সবাই? সো মোটামুটি কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ার যে অক্সিজেনের জারণ মান কত হবে। তো বাকিগুলো তোমরা নির্ণয় করতে পারবা। আবার পারঅক্সাইডের ক্ষেত্রে কত হচ্ছে, পারঅক্সাইডে কিন্তু -1 হচ্ছে, আবার এখানেও কিন্তু -1ই হচ্ছে। বুঝছো? ঠিক আছে সবাই? আচ্ছা, আশা করি তোমরা এখানে বুঝতে পারতেছো। ওকে, আচ্ছা 3 নম্বরে চলো, আমাকে কি বলা আছে এখানে যে এটা খুবই কমন একটা কোশ্চেন, এটা জিএসটি সরি এটা মনে হয় কত সেশন আসছে, এটা মনে হয় 20-21 আসছে না, 20-21। দেখো, ম্যাঙ্গানিজ অক্সাইডের উপস্থিতিতে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে অক্সিজেন উৎপন্ন হয়। উৎপাদিত অক্সিজেনের পরিমাণ 96 গ্রাম হলে, তার মানে তুমি এটাকে উত্তপ্ত করলা, উত্তপ্ত করার পর যে অক্সিজেনটা পাইলা সেই উৎপন্ন অক্সিজেনের পরিমাণ 96 গ্রাম হইলে বিক্রিয়ায় উৎপাদিত পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণ কত। মেইনলি দেখো, আমি যদি এখানে বিক্রিয়াটা করি যে পটাশিয়াম ClO3, পটাশিয়াম ক্লোরাইডকে আমি যদি তাপ দেই, তাপ দিলে যেটা উৎপন্ন হবে আমার কি পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে প্লাস অক্সিজেন উৎপন্ন হবে। সমতা করলে 3, এখানে 2, এখানে 2, শেষ। আচ্ছা, সো এইসব ম্যাথের ক্ষেত্রে ভাইয়া তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে প্রথমত দেখতে হবে হচ্ছে গিয়ে তোমার দেখো যে তোমার মানে যৌগেতে, ওই যৌগটাতে বিক্রিয়ার সময় নরমালি স্ট্যান্ডার্ড অবস্থায় তোমার আসলে এখানে কত গ্রাম উৎপন্ন হয়েছে। স্ট্যান্ডার্ড অবস্থায় তোমার কত আসছে 3 ইন্টু কত 32 গ্রাম, মানে 96 গ্রাম। ওকে, স্ট্যান্ডার্ড অবস্থায় তুমি এখানে কত পেলে 96 গ্রাম। তাহলে তোমার এখানে ক্যালকুলেশনটা কার সাথে করতে হবে, পটাশিয়াম ক্লোরাইডের সাথে। বলা আছে এখানে পটাশিয়াম ক্লোরাইডের ভর কত 74.6, তার মানে তুমি এখান থেকে কি করবা, এটাকে তুমি 2 দিয়ে গুণ করবা, যেহেতু 74.6, তার মানে এখানে কি করবা 2 ইন্টু 74.6, তাহলে তুমি কত পাচ্ছ এখানে 74, 148, 149.2, 149 কত পাচ্ছ 2 পাচ্ছ। ক্লিয়ার? এখন চলো আমরা কোশ্চেনটাতে যাই। কোশ্চেন আমাকে বলা আছে যে আমার 96 গ্রাম হলে, তাহলে যদি অক্সিজেনের পরিমাণটা 96 গ্রাম হয় তাহলে আমার পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণটা কত। তাহলে একদম স্ট্যান্ডার্ডেরটাই কোশ্চেনে বলা ছিল। তাহলে কত আছে আমার অক্সিজেন 96 গ্রাম, তার মানে আমার স্ট্যান্ডার্ডে কত 149.2 গ্রাম। অ্যান্সার এইটাই, অ্যান্সার কিন্তু এইটাই। এখন যদি এখানে বলতো যে ভাইয়া অক্সিজেনের পরিমাণ যদি আমার এখানে 48 গ্রাম হইতো তাহলে আমার এটা কত হইতো, বা এখানে বলা হইতে পারতো যে অক্সিজেনের পরিমাণ যদি আমার 1 লিটার হয় তাহলে আমার এখানে ভর কত, কারণ বা এখানে যদি বলা হয়তো অক্সিজেনের পরিমাণ 22.4 লিটার হইলে এখানে কত, মানে এই টাইপ অফ কোশ্চেন তোমাকে এখানে দিতে পারে। বিক্রিয়াটা পারলে বাকি সবকিছু পারবা। তাহলে প্রথমত তোমাকে স্ট্যান্ডার্ড অবস্থায় নির্ণয় করতে হবে, তারপর তোমার ওইখানে যেটা দেওয়া আছে ওটা দিয়ে নির্ণয় করবা, তাহলেই হয়ে যাবে। বুঝছো? আচ্ছা, পরে চলো আমাদের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ভাইয়া। দেখো, এটা জাস্টই আসছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থকে আমরা একটা জিনিসই বুঝি, সেটা হচ্ছে কি যার লাস্টে কি থাকবে, সি থাকবে, সোজা হিসাব। এই যে সি আছে এখানে, এক্সেপ্ট কোনটা, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডে কি থাকে, সি থাকে, কিন্তু এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোকে তুমি বিশুদ্ধ অবস্থায় পাবা, এগুলো কোনো ক্ষয় হবে না। কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোকে তুমি সহজেই কিন্তু ভাইয়া বিশুদ্ধ অবস্থায় পাবা না, এগুলো কিন্তু ক্ষয় হয়ে যাবে। বুঝছো? এগুলা কি হবে, ক্ষয় হয়ে যাবে। এরপর আসো, এখন আমাদের যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটা আমরা একটু দেখি। খুব সুন্দর করে বলা আছে যে ভাইয়া এখানে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড 100 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত। মেইনলি আমাকে ডাব্লিউ নির্ণয় করতে বলছে, অর্থাৎ আমাকে এখানে পার্সেন্টটা কত দেওয়া আছে 5%। ওকে, আমাকে এখানে ভাইয়া ভি কত দেওয়া আছে 100 ml। ওকে, ঠিক আছে, মানলাম। এখন আমাকে ডাব্লিউ ইকুয়াল ওয়াট নির্ণয় করতে হবে। সো তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা ডাব্লিউটা কোথায় পাবো ভাইয়া, আমার ডাব্লিউটা কোথায় পাবো বলো তো দেখি, আমি ডাব্লিউটা কোথায় পাবো বলো। ডাব্লিউটা পাবো হচ্ছে আমি মোলারিটি সূত্র থেকে। সো আগে আমাকে পার্সেন্ট থেকে মোলারিটিতে যাওয়া লাগবে না, আগে আমাকে কি করতে হবে, শতকরা থেকে কি করবো আমরা মোলারিটিতে যাব। তো শতকরা থেকে মোলারিটিতে গেলে আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা একটু লিখি। সূত্র হচ্ছে S ইকুয়াল পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড কি ভাইয়া আণবিক ভর। তাহলে আমরা বলতে পারতেছি পার্সেন্ট কত আমার 5 ইন্টু 10 ডিভাইডেড কত আমার 40। বুঝছো? এটা হচ্ছে আমার মেইন হিসাব নিকাশ।
এখানে কত পাচ্ছি, এখানে 1.25 মোলার পাচ্ছি। এখন আমরা পরবর্তীতে আরেকটা সূত্র জানি না, সেই সূত্রটাকে বলতে দেখি। আমরা জানি হচ্ছে ভাইয়া দেখো এস ইকুয়াল মোলারিটি এস ইকুয়াল ডাব্লিউ বাই এম ভি। তাহলে আমরা বলতে পারতেছি ডাব্লিউ ইকুয়াল এস এম ভি। সো এস কত এখানে দেখো তো, আমরা পাইলাম কত 1.25 ইন্টু এম কত বলতে দেখি। এখানে এম এখানে কত দেওয়া আছে আমার, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কত আমরা পাইলাম 40 ইন্টু ভি কত আমার দেওয়া আছে 100 ml। এটা কোথায় নিয়ে যাবো 0.1 লিটারে নিয়ে গেলাম। সো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, এখানে তোমার কত পাচ্ছে আলটিমেটলি দেখো, তোমার 0.1 এর সাথে 4 গুণ করলে তোমার কত আসবে, টোটাল 4 আসবে। 4 এর সাথে 1 গুণ করলে তোমার কত আসতেছে, এখানে টোটাল আলটিমেটলি এখানে 5 গ্রাম আসতেছে। সো আমরা এই যে এত বড় করে কোশ্চেনটা করলাম, এটা কিন্তু কোনো প্রয়োজনীয়তা ছিল না, ঠিক না? এটা প্রয়োজনীয়তা ছিল না, আমরা এখানে ডিরেক্টলি বের করতে পারতাম। অথবা যেহেতু তোমার 100 এর মধ্যে 5% দেওয়া আছে, তার মানে আমরা এটাই লিখতে পারতাম যে এখানে কি হবে, তোমার 5 গ্রাম হবে। সো আমরা এত বড় না করলেও পারতাম, আমরা এটাকে আগে অ্যান্সার করতে পারতাম কিন্তু। তবে আমি তোমাদেরকে যেটা শিখাইলাম দুইটা জিনিস, একটা হচ্ছে তোমার শতকরা থেকে মোলারিটি কিভাবে নির্ণয় করবা, সেকেন্ড আমি শিখাইলাম হচ্ছে তোমাদেরকে কিভাবে মোলারিটি থেকে যৌগের ভর নির্ণয় করবা। ম্যাক্সিমামই পারো, যারা পারো না একটু দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা ইজিলি নির্ণয় করতে পারতাম। পরবর্তীতে দেখো ভাই আমার কি বলা আছে এখানে, দেখো 0.01 মোলার আমাকে দেওয়া আছে কি এখানে 0.01 মোলার HCl এর 100 ml দ্রবণের ppm ঘনমাত্রা কত হবে? কি বলছে আমার, ppm ঘনমাত্রা আমার কত হবে? আচ্ছা, তাহলে আমরা কি জানি ভাইয়া, ppm ইকুয়াল Sm ইন্টু 10 টু দি পাওয়ার 3, এটা আমরা জানি। তাহলে খেয়াল করে দেখো মোলারিটি কত এখানে 0.01 ইন্টু আণবিক ভর কত, হাইড্রোক্লোরিক অ্যাসিড 36.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3। ওকে, সো আমরা যদি এখানে কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি কি 10 ইনভার্স 2 ইন্টু 36.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3। সো আলটিমেটলি পাচ্ছি কত আমার এখানে 365 পাচ্ছি। 300 কত পাচ্ছি আমার এখানে 65 পাচ্ছি, বুঝছো? একদম সহজ, 365 ppm। যদি আমাকে বলতো এটাকে পিপিবি তে নিয়ে যাও, তাহলে মনে রাখবা পিপিবি ভাইয়া, পিপিবি ইকুয়াল ppm ইন্টু 10 টু দি পাওয়ার 3। ppm এর সাথে তুমি আরো 1000 গুণ করলে তুমি যেটা পাবা সেটা কিন্তু পিপিবি। ppm থেকে আরো কয়েকটা ইনফরমেশন দেই, মনে রাখবা 1 ppm ইকুয়াল 1 মিলিগ্রাম পার লিটার, মানে যেটাই তোমার মিলিগ্রাম পার লিটার সেটাই কিন্তু ভাইয়া তোমার ppm। এই জিনিসটা একটু মনে রাখো, যেটাই মিলিগ্রাম পার লিটার সেটাই কিন্তু ppm। অথবা আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি, ppm ইকুয়াল মিলিগ্রাম পার লিটার, শুধুমাত্র আমরা আরো বলতে পারি কি 1 মাইক্রোগ্রাম পার মিলিলিটার, এটাও কিন্তু আমরা বলতে পারি। বলতে পারি না, বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, আর পিপিবি মানে কি মাইক্রোগ্রাম পার লিটার, 1 লিটারে কত মাইক্রোগ্রাম আছে এটা দেখো। সো এই কোশ্চেনটা যদি আমরা দেখি যে কি বলা আছে, আমার একজন রোগী রক্তে গ্লুকোজের পরিমাণ 10 মিলিমোল পার লিটার হলে মিলিগ্রাম পার ডেসিলিটারে কত, যশোর বিজ্ঞান প্রযুক্তি 18-19। এটাকে বলা হয়, এই টাইপটাকে বলা হচ্ছে তোমার কি প্যাথোলজিক্যাল রূপান্তর। কি বলা হচ্ছে এটাকে, প্যাথোলজিক্যাল রূপান্তর বলা হচ্ছে, তাই না? প্যাথোলজিক্যাল রূপান্তর বলা হচ্ছে। সো প্যাথোলজিক্যাল রূপান্তর থেকে আমি তোমাদেরকে শর্ট ট্রিক্স দিব, যেটা আমার শর্টকাট, আমি নিজে এটা বানাইছি। সেটা হচ্ছে তোমার মানটা, তোমাকে যে কোশ্চেনের ভ্যালুটা দেওয়া থাকবে না, সেই মানটা যদি 18 এর ছোট হয়, কি হয় 18 এর ছোট হয়, তবে আমি কি করব, যেই মানটা দেওয়া থাকবে সেটাকে আমি কি করব বলো তো দেখি, তবে এক্স কে আমি কি করব 18 দিয়ে ভাগ, 18 দিয়ে গুণ করব। তার মানে মানটা যদি 18 এর ছোট হয় তাহলে আমি এটাকে 18 দিয়ে গুণ করব, আর যেই মানটা দেওয়া দেবো সেটা যদি 18 এর বড় হয় তবে আমি সেটাকে কি করব 18 দিয়ে ভাগ করব। যা অ্যান্সার আসবে তাই হচ্ছে তোমার কোশ্চেনে বসবে, মানে অপশনে বসবে আর কি। আমরা যদি খেয়াল করি আমার এখানে দেওয়া আছে কত 10, আমি জাস্ট কি করব 10 ইন্টু 18, আমার আসছে কত 180। কি আছে এটা আমার দেখার দরকার নেই, আমার আসছে কত 180 মিলিগ্রাম পার ডেসিলিটার। এখন তোমাকে মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে নিতে বলছে নাকি মিলিমোল পার লিটার থেকে নিতে বলছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। তোমার কাজ হচ্ছে ভাইয়া এই যে 18 এর ছোট হইলে 18 দিয়ে গুণ, আর 18 এর বড় হইলে কি 18 দিয়ে তুমি জাস্ট ভাগ করবা, ঠিক আছে? এটা হচ্ছে প্যাথোলজিক্যাল রূপান্তর। আচ্ছা, কোনটি জারক বিজারক উভয় হিসেবে কাজ করে? দেখো, জারক মানে কি আমরা সবাই জানি, কি জারক মানে কি যে গ্রহণ করবে ইলেকট্রন,
আর বিজারক মানে কি, যে দান করবে। ঠিক আছে, আচ্ছা এখন কোনটা জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে, এটা আমরা একটা শর্ট ট্রিক্স এর মধ্যে মনে রাখতে পারি। শর্ট ট্রিক্স হচ্ছে আমাদের জারক বিজারক মনে রাখা। হ্যাঁ, শর্ট ট্রিক্সটা হচ্ছে ভাইয়া কি মনে রাখবো আমরা, ও সাথী ফিরবে না হায়, ও সাথী ফিরবে না হায়, সিম্পল একটা ট্রিক্স দিয়ে মনে রাখতে পারি। তাহলে ও থেকে মনে রাখতে পারি আমরা ওজন গ্যাস, অথবা আমরা বলতে পারি কি অক্সালিক অ্যাসিড H2C2O4। সাথীর সাথে কি মনে রাখতে পারি আমরা সালফার ডাইঅক্সাইড, কি মনে রাখতে পারি আমরা সালফার ডাইঅক্সাইড। ফিরবে না, এখান থেকে মনে রাখতে পারি আমরা আয়রন 2+, না NO অথবা নাইট্রাস অ্যাসিড। হ্যাঁ, তারপর হাই থেকে কি মনে রাখতে পারি আমরা হাইড্রোজেন পারঅক্সাইড মনে রাখতে পারি H2O2। এরা সবাই ও সাথী ফিরবে না হাই, জারক ও বিজারক। তুমি যদি দুই নৌকায় একসাথে জীবনে পা দাও তাইলে কিন্তু ভাই আর নদীর ওই পারে আর যাইতে পারবা না, বুঝছো? মেইন ব্যাপার হচ্ছে এটা যে ও সাথী আর কখনো ফিরবে না। ওজন অক্সালিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড আয়রন 2+, তোমার নাইট্রোজেন অক্সাইড নাইট্রাস অ্যাসিড, তারপর হচ্ছে তোমার কি আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড। সবাই ক্লিয়ার? তো এইটা হচ্ছে আমাদের জারক বিজারক মনে রাখার ট্রিক্স। সো একটু খেয়াল করে দেখো, এই যে সালফার ডাইঅক্সাইড, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত, এটা জাস্ট 18 আসছে। এটা তো আমি আশা করি যে তোমাদেরকে আর ডিটেইলে পড়ানো কিছু নেই, সবাই জানো কি 55.5 মোল পার লিটার, 55.5 মোল পার লিটার সবাই জানে, তাই না? সবাই জানে। পানির আয়নিক গুণফল কত, এগুলো একটু শিখবা। পানির আয়নিক গুণফল কত 14, তাই না? আচ্ছা, এরপর আসো, একজন পূর্ণবয়স্ক লোকের ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা 3.8 লিটার হলে কত মোল বায়ু থাকবে? আচ্ছা, তার মানে তার বায়ু ধারণ ক্ষমতা 3.8 লিটার হলে তার এখানে কত মোল বায়ু থাকবে? বায়ুর চাপ 1 atm এবং দেহের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস। এতগুলো ইনফরমেশন দেওয়া আছে, মানে কি আমরা আদর্শ গ্যাসের সমীকরণটা নির্ণয় করব। তাহলে আমার এখানে বি দেওয়া আছে কতটুকু? 3.8 লিটার। আচ্ছা, তারপরে আমার চাপ পি কত দেওয়া আছে? 1 atm। ওকে, তারপর আসো টেম্পারেচার টি কত দেওয়া আছে? 35 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি যোগ করি তাহলে আমার কত আসতেছে? 308 কেলভিন। আচ্ছা, তাহলে দেখো আমাকে নির্ণয় করতে হবে কি n ইকুয়াল হোয়াট। সো আমরা যে জিনিসটা জানি, দেখো আমরা যে জিনিসটা জানতেছি সেটা হচ্ছে পিভি ইকুয়াল হচ্ছে nRT। আচ্ছা, সো নির্ণয় করতে হবে কি আমাদেরকে n নির্ণয় করতে হবে, n ইকুয়াল পিভি ডিভাইডেড RT। একটু খেয়াল করে দেখো, পি কত 1, ভি কত 3.8, আর কত 0.08, 2 আর দিলাম না। তারপর টি কত আমার এখানে 308 কেলভিন, তাই না? ওকে, সো আমরা এটাকে কিভাবে কি করতে পারি একটু যদি আমরা দেখো, আমরা যদি একটু দেখি তাইলে আমরা কিন্তু এটা ইজিলি পারবো। দেখো, প্রথমে আসো, আমরা এই ক্যালকুলেশনটা করতে গেলে আমরা এখানে একটা জিনিস করতে পারি, সেটা দেখো, আমরা যদি এখানে 3.8 না, তো আমরা যেটা করতে পারি এটাকে এখানে লিখতে পারি হচ্ছে কি আমরা এটাকে 8 ইন্টু, আমি এটা কি করতে পারি, এটাকে আমরা 8 ইন্টু 10 ইনভার্স 2 এরকম দিতে পারি না? 8 ইন্টু 10 ইনভার্স 2 এরকম দিতে পারি। ওকে, আচ্ছা, এখন আসো আমরা একটু গুণ টুন করি, তাই না? গুণ টুন করি, গুণ করলে আমার কি আসছে দেখো। আচ্ছা, আমরা একটু ভ্যালুগুলো দেখি মোটামুটি। আচ্ছা, তো ভ্যালুগুলো দেখা লাগবে না, ধরো আমার এখানে 3.8 না, আমার এখানে 3.8 না, আমি ডিরেক্ট 3 ধরলাম, আর এখানে কত ধরলাম? আমি ডিরেক্ট 300 ধরলাম। সো কাটো কত আসতেছে আমার? 100 আসতেছে, তাই না? তার মানে আমার কত আসতেছে এখানে? 1/8 আলটিমেটলি আসতেছে। 1 বাই কত আসতেছে আমার? 8 আসতেছে, তাই না? তো 1/8 বলতে আমরা কি বোঝাচ্ছি দেখো তো, 100। তার মানে কি 100-র মধ্যে আমার কত বোঝাচ্ছে? 8 10 80, 8 11 80। তার মানে কি তোমার দেখো, এখানে যে 100 দেই তাহলে আমার কত আসতেছে এখানে? 10 ইনভার্স 2। সো 100 কে তুমি ভাগ করো, 8 11 88, তারপর বলতে পারি কি 8 12 96, মানে কি প্রায় 15-এর কাছাকাছি। যেহেতু আমার সবগুলো 15 দিয়ে আসছে, আমি 15-এর কাছাকাছি ধরলে ধরো আমার কত আসছে? 15 ইন্টু 10 ইনভার্স 2। তার মানে বলতে পারতেছি কি এখানে আমার 0.15। অ্যান্সার কত? 0.15।
অ্যান্সার কত 0.15 মোল। অ্যান্সার কত 0.15 মোল। একটু ডিটেইলে ছিল, সলভটা দেখি তো 0.15 মোল কিনা। 0.15 মোল মানে একটু একটু হচ্ছে কি ভাইয়া ডিটেইলে কোশ্চেনটা ছিল, একটু ডিটেইলে ছিল, ক্যালকুলেশনটা অনেক বড় ছিল। 18-19 সেশন না, হয়তো তখন ক্যালকুলেটর ছিল মোস্ট প্রবাবলি। হ্যাঁ, 11তে আসো। এনটিভিতে 2 লিটার মিথেন গ্যাসের আয়তন কত? 2 লিটার মিথেন গ্যাসের আয়তন কত? সরি, আয়তন না, 2 লিটার মিথেন গ্যাসের অনুসংখ্যা কত? সিম্পল হিসাব ভাই, 22.4 লিটার মিথেন গ্যাসের অনুসংখ্যা কত? 6.02 ইন্টু 10⁻23। তাহলে আমাকে বলছে কি 2 লিটার মিথেন গ্যাসের অনুসংখ্যা কত? সিম্পল হিসাব 6.02 ইন্টু 10⁻23 ডিভাইডেড কত আমার এখানে 22.4 ইন্টু হচ্ছে কত আমার 2 লিটার। ওকে, চলো আমরা একটু ক্যালকুলেশনটা করে ফেলি। তো ক্যালকুলেশন করলে আমরা যে জিনিসটা পাচ্ছি এখানে দেখো, 6 দিয়ে যদি 22 কাটি, 6 দোকানে 12, 3 6 18, 4 6 24, তাই না? 4 6 24, আচ্ছা 4 6 24, ধরো আমার এখানে 23 বা আমি 24 ধরলাম এখানে আছে, তাহলে এটাকে কাটলে কত আসতেছে আমার 4 আসতেছে। আচ্ছা এটাকে কাটলে আমার কত আসতেছে আমার 2 আসতেছে। 2 দিয়ে যদি আমি 10⁻23 কে কাটি, তার মানে দেখো আমার মোটামুটি কি ওখানে 1, ধরো এখানে কত 1, 2 দিয়ে যদি আমি 1 কে কাটি তাহলে আমার কত আসতেছে এখানে 0.5, তাহলে আমার কত 0.5 ইন্টু 10⁻23, অথবা আমি বলতে পারি কি 5 ইন্টু 10⁻23, মানে 5 ইন্টু 10⁻22, 5 ইন্টু 10⁻22 এরকম টাইপের একটা আসছে। 5 ইন্টু 10⁻22, দুইটাই অ্যান্সার আমার। কয়টা অ্যান্সার এখানে আমার? দুইটা অ্যান্সার। তাহলে 2 লিটার মিথেন গ্যাসের অনুসংখ্যা কত? 2 লিটার মিথেন গ্যাসের অনুসংখ্যা, এটা হচ্ছে কি আমার অ্যান্সারটা। ঠিক আছে, আচ্ছা পরে চলো। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অনুসংখ্যা কত হবে? এটা সিম্পল একদম। তাহলে দেখো আমরা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অনুসংখ্যা কত, তাহলে মনে রাখবো আমরা যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল কত 6.02 ইন্টু 10⁻23, তাই না? আচ্ছা তার মানে 1 মোলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড থাকবে আমরা জানি কি ভাইয়া 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 6.02 ইন্টু 10⁻23, 6.02 ইন্টু 10⁻23, জাস্ট 18-19। সিম্পল কোয়েশ্চেন, এই সিম্পল কোয়েশ্চেন গুলো তোমরা জিএসটি তে কমন পেতে পারো কিন্তু। ঠিক আছে, আচ্ছা পরে আসো ভাইয়া, এখানে 5 গ্রাম অক্সিজেনে কতটি অণু আছে? নরমালি দেখো আমরা কি জানি, মানে অণু সংখ্যা থেকে ম্যাক্সিমাম আসছে এখানে। 1 মোল অক্সিজেন সমান 6.02 ইন্টু 10⁻23, তাহলে দেখো 1 মোলে কত গ্রাম থাকবে আমার 32 গ্রাম অক্সিজেন সমান কত আমার 6.02 ইন্টু 10⁻23, তাই না? তাহলে আমাকে বলছে যে 5 গ্রামে কত, 5 গ্রাম অক্সিজেন সমান 6.02 ইন্টু 10⁻23 ডিভাইডেড 32 ইন্টু কত আমার 5। ধরে নাও আমি এটাকে কত ধরলাম ভাইয়া, এখানে আমি ধরতে পারি কত বলো তো দেখি, এটাকে আমি 30 ধরতে পারি, তাহলে কত আমার এখানে 6 আসতেছে, 5 6 30, এটা দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 1, তার মানে কত এখানে 1 ইন্টু 10⁻23, তার মানে 1 ইন্টু 10⁻23 মানে কি 1 এর কাছাকাছি কি আছে 0.9 আছে। সো দিস ইজ দ্য অ্যান্সার। মেইন কথা ক্যালকুলেশন বুঝবা, সব পারবা, কাছাকাছি অ্যান্সারটা পেয়ে গেলেই তুমি দাগাই ফেলবা ডিরেক্টলি। তার মানে কত 0.9 ইন্টু 10⁻23, এটা হচ্ছে কি তার অনুসংখ্যা। এখন ভাইয়া কথা হচ্ছে আমাকে যদি বলতো এখানে পরমাণু সংখ্যা কত, তো তোমরা এই ভুলটা অনেকেই করতে পারতা যে এখানে এইটুকু রাইখে তুমি অ্যান্সার দিয়ে আসতে পারতা না। অক্সিজেন অণুতে কয়টা পরমাণু থাকে? 2টা পরমাণু থাকে না? যদি বলতো এখানে পরমাণু সংখ্যা কত, এটার সাথে আরো 2 গুণ করা লাগতো কিন্তু। সো আমি ওইটাও তোমাদেরকে শিখিয়ে দিলাম কিন্তু। এরপর আসো 1.5 গ্রাম কার্বন বাতাসের দহনে ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তার আয়তন প্রমাণ তাপ ও চাপে কত লিটার? ওকে, তাহলে দেখো আমি বিক্রিয়াটা করি তো, কার্বন প্লাস অক্সিজেন আমার কি আসতেছে এখানে কার্বন ডাইঅক্সাইড। কি বলছে 1.5 গ্রাম কার্বন। আচ্ছা নরমালি আমি তোমাদেরকে বলছিলাম না যে সংখ্যাগত গণনা যখন থাকবে আগে আমার স্ট্যান্ডার্ড বিক্রিয়াটা করতে হবে, তাহলে আমার এখানে কি লিটারে বের করতে হবে। দেখো আমার এটা ঠিকঠাক আছে। ওকে, আমার এখানে কার্বন কত গ্রাম 12 গ্রাম, এখানে আমার কত লিটার পাইছি 1 মোল, মানে কত আমার 22.4 লিটার পাইছি। এখন আমাকে বলছে 1.5 গ্রাম থেকে আমি কত পাবো, সো আমি একটু বসাই যে আমি 1.5 গ্রাম থেকে পাবো তাহলে 22.4 ডিভাইডেড কত 12 ইন্টু কত আমার এখানে 1.5। দেখো তো আমি যেটা করবো এখানে, যেহেতু আমার এখানে অপশনগুলো একটু দূরে দূরে, সো আমি এটাকে 22.4 না, আমি এটাকে ধরলাম কত, আমি 24 ধরলাম। তাহলে 24 ধরলাম, আমি যদি এখানে কাটাকাটি করি দেখো ভাইয়া কি আসতেছে, এটা দিয়ে এটা কাটলে কত আসতেছে আমার এখানে 2, তার মানে কি 2 এর সাথে 1.5 গুণলে কত আসবে আমার এখানে 3 আসবে, অর্থাৎ 3 এর চেয়ে কিছু একটা কম অ্যান্সার হবে। 3 এর চেয়ে কম হবে না, কারণ আমি আগে উপরে বাড়াইছিলাম, সো 3 এর চেয়ে আমার কম হবে, দ্যাট মিন্স আমার 2.8 লিটার হচ্ছে। টেকনিক দেখছো ক্যালকুলেশনের, এইভাবে টেকনিক। তুমি যদি চাও হুবহু একদম
একুরেট ভ্যালুটা বের করতে, তাহলে কিন্তু ভাইয়া তুমি আটকে যাবা। হুবহু একুরেট ভ্যালুটা বের করতে গেলেই তুমি কিন্তু এখানে আটকে যাবা। ঠিক আছে সবাই? ওকে, যা পড়াচ্ছি কনসেপ্ট যদি মাথায় নিতে পারো, চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, কনসেপ্ট মাথায় নিতে পারলে ইনশাল্লাহ কমন মিস হবে না ইনশাল্লাহ। বাট কনসেপ্ট গুলো মাথায় নিয়ে বুঝতে হবে। ঠিক আছে? হুবহু কমন চাইও না যে ভাই এটা হুবহু আসে নাই কেন, তখন আর এই এক্সকিউজ দিতে পারবে না। আমি তোমাকে আগেই বলতেছি তুমি কিভাবে পিপিএম নির্ণয় করতে হয়, কিভাবে শতকরা নির্ণয় করতে হয়, মোলারিটি নির্ণয় করতে হয়, কিভাবে সংখ্যাগত গণনা কোয়েশ্চেন গুলো করতে, কোন ওয়েতে করলে সোজা, কিভাবে ক্যালকুলেশন করতে হয়, আমি তোমাকে সেটা শেখাচ্ছি। তুমি জাস্ট অ্যাপ্লাইটা করো, তাইলেই হবে। বলা আছে কি দেখো, 0.1 মোলার সোডিয়াম কার্বনের দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে কত, এটা আমি আর নির্ণয় করলাম না, এটা তোমাদের হোমওয়ার্ক। এটা তোমরা কি করবা, কমেন্ট সেকশনে সাবমিট করবা, তোমরা কমেন্টে সাবমিট করবা। হ্যাঁ, তোমরা এটা কমেন্টে সাবমিট করবা, স্ক্রিনশট দিয়ে নিতে পারো। সো পিপিএম পড়াইছি না, এটা তোমরা কমেন্টে সাবমিট করে দিও, এটা আমি দেখাইলাম না। এটাও একদম ইজি, কত হবে, 10 আছে না, 18 চেয়ে কম না, 10-এর সাথে 18 গুণ করো, 180 হবে। এই যে 180 হবে, লাস্টে আসছে। কোনটি জারক বিজারক উভয় রূপে কাজ করে? ও সাথী ফিরবে না হাই, হাইয়ে হাইড্রোজেন পারক্সাইড, জারক বিজারক উভয় রূপে কাজ করে। পরে আসো, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতটি অণু আছে? নরমাল হিসাব দেখো, আমরা জানি কি 44 গ্রামে যদি আমার কয়টা থাকে, 6.02 ইন্টু 10⁻23। সো এখানে কি 22 গ্রাম, অর্ধেক কমছে না, তার মানে এটা অর্ধেক কমে যাবে, 3.01 ইন্টু 10⁻23 কি হবে, 3.01 ইন্টু 10⁻23, অর্ধেক কমবে, ফিক্সড। পরে আসো, এটা বলছে কি যে তোমার, আমার বলা আছে যে 20 ml 1.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, 1.5 ml 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের ঘনমাত্রা কত হবে? সিম্পল একদম, এই টাইট্রেশন সূত্র জানি না, V1S1 ইকুয়াল V2S2। আচ্ছা, মিশ্রণের ঘনমাত্রা কত হবে এটা বলছে। আচ্ছা সরি, 20 ml এত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড হলে মিশ্রণের ঘনমাত্রা কত হবে দেখো। তো আমরা যেভাবে নির্ণয় করবো, তুমি দেখো আমরা নির্ণয় করতে পারি কি, আমরা নির্ণয় করতে পারি কি, VS ইকুয়াল V1S1 প্লাস V2S2। ঠিক আছে, ওকে। সো আমরা S ইকুয়াল V1S1 প্লাস V2S2 ভাগ করলাম, কিন্তু V দিয়ে ভাগ করলাম। তাহলে দেখো V কত আমার এখানে, 20 মিলার 20 ml ইন্টু 1.5 প্লাস V2 কত আমার এখানে বলো তো দেখি, 1.5 ইন্টু 2, নিচে মোট V কত, 20 আর সরি 1.5, তার মানে 20 আর 1.5 কত আসতেছে আমার, 21.5 আসতেছে আমার। দেখে আমরা ক্যালকুলেশনটা করে অ্যান্সার কত আসছে দেখো, 20-এর সাথে তুমি যখন ভাইয়া এখানে 1.5 ছিল না, 1.5 20-এর সাথে যখন 1.5 গুণ করবা, তাহলে কত আসছে দেখো তো, 15 দোকানে 30, 20-এর সাথে 1.5 গুণ করা মানে কি 30 আসতেছে, প্লাস ওই পাশে কত আসতেছে আমার 3 আসতেছে, আর এদিকে কত আমার 21.5, তার মানে 33 ডিভাইডেড 21.5। ঠিক আছে, আচ্ছা তুমি যদি এখানে 21 থাকতো তাহলে তুমি কত পাইতা, 1 পাইতা। ধরো নর্মালি ভাগটা আমরা করি একদম আদিকালের মতো, 33 21.5, আমি একবার গেলে আমার কত আসতেছে 21.5, তাহলে আমার থাকে কত, আমার থাকতেছে কত, আমার 11 তাই না, আমার কত থাকতেছে দেখো তো, 11.5 থাকতেছে। এখন দেখো 21.5 আর 11.5 প্রায় কাছাকাছি না, অর্ধেকের কাছাকাছি না। সো আমরা এখানে কি 0.5 বার যাইতে পারি না, তার মানে কি এখানে 0.5 এর কাছাকাছি, এখানে 0.5 এর কাছাকাছি। সো আমাদের অ্যান্সারটা কি হবে, তোমার প্রায় 1.5 মোলার, মোস্ট প্রবাবলি আমাদের 1.5 মোলার হবে সম্ভবত। আমরা যদি দেখি যে হয় 1.5 মোলার, ঠিকই আছে, মিলে গেছে। হ্যাঁ, 1.5 মোলার, সহজ না, একদম সহজ কিন্তু। সো ফর্মুলা হচ্ছে কি এইটা ফর্মুলা, VS ইকুয়াল V1S1 S1 প্লাস V2S2। ভিটা তো তোমার কি দুইটা যোগফল, বাকিটা বসাইলা, বসায় ক্যালকুলেশন করলাম, খেলা শেষ। ঠিক আছে, চলো নেক্সট। 1 লিটার দ্রবণে স্থির তাপমাত্রায় দ্রবীভূত দ্রব্যের 1 লিটার দ্রবণে স্থির তাপমাত্রায় দ্রবীভূত দ্রব্যের গ্রাম আণবিক ভরকে কি বলা হচ্ছে? তাহলে কি বলছে, 1 লিটার দ্রবণে স্থির তাপমাত্রায় দ্রবীভূত দ্রব্যের গ্রাম আণবিক ভরকে কি বলা হচ্ছে? 1 লিটার দ্রবণে যতটুকু পরিমাণ দ্রব্য থাকে সেটাকে কি বলা হচ্ছে? দ্রব্যের মোলারিটি বলা হচ্ছে। কি বলা হচ্ছে ভাইয়া? মোলারিটি বলা হচ্ছে। আমাদের মনে হয় আর একটা আছে, হ্যাঁ, তুতের অণুতে কত অণু পানি বিদ্যমান আছে? তুতে মানে কি ভাইয়া? কপার সালফেট ইন্টু 5 অণু পানি।
ঠিক আছে, কপার সালফেট ইন্টু 5 ঘন পানি, তার মানে কত 5 ঘন পানি আছে। এটা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 13-14 সেশনের প্রশ্ন। আচ্ছা, আয়রন সায়ানাইডের আয়রনের জারণ মান কত? সিম্পল কোশ্চেন। দেখো এই ধরনের জারণ মানগুলো তোমরা কিভাবে নির্ণয় করবে? দেখো, আয়রন x ধরলাম আমরা, প্লাস সায়ানাইড কত -1, সায়ানাইড কয়টা 6টা, ইকুয়াল কত হবে এটা -4, কারণ চার্জিত অবস্থায় জারণ মান চার্জের সমান। তাহলে কত আসছে আমার এখানে x -6 ইকুয়াল -4, তাহলে x ইকুয়াল আমার কত আসছে -4 + 6, বা আমরা বলতে পারছি কি x ইকুয়াল +2। কত আসছে? +2 আসছে। সো ভাইয়া মোটামুটি এই ছিল হচ্ছে কি আমাদের আজকের পরিমাণগত রসায়ন সিরিজ।